খুলে দিয়েছে
পথে ধারণ পথে যেতে যেতে বাবা খানিকটা গেছে আর কলি মনে মনে ভাবছে এই তো সবার লক্ষ্যে ওই মহারাজের মুকুটে আমায় বসতে হবে, প্রবেশ করতে হবে। যেই না বাবা কলি গিয়ে মহারাজের মস্তকে চাপলো, সঙ্গে সঙ্গে ওই পরীক্ষিত মহারাজের গলাটা শুষ্ক হয়ে এলো। তেষ্টায় তেষ্টায় জীবনটা যেন ছাড়তে বসেছে। परमात्मार संगे लीन करे बाबा लीन करे दिए ध्यान जोगे बसेছে সেই মনির নাম শ্রমিক মুনি। আর মহারাজ পরীক্ষিত তার কাছে এসে বলছে আমি বড় বিমর্ষিত, আমার একটু জল প্রদান করুন, আমি জল সহ্য করতে পারছি না। মনিবার কোনো শব্দই করবে কেন? তার আত্মাটা পরমাত্মার সঙ্গে লীন করে তিনি ধ্যান করছেন। ইহজগতে কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। আবারও মহারাজ পরীক্ষিত হয়েছে, যখন বাবা বারবার অনুরোধ করা সত্ত্বেও কেউ জল পান করালো না, সঙ্গে সঙ্গে ক্রোধে জর্জরিত হয়ে গেল। কি করলো মহারাজ? মহাক্রোধে রাজা তখন জ্বলিয়া উঠিল, কি দণ্ডায়ুচিত হয় ভাবিতে সঙ্গে দেখতে পেল পাশে একটা মৃত কালো রঙের সর্প পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ধনুকের পাশ দিয়ে ধরে এনে সেটাকে কি করলো না ওই মুনির গলাতে জড়িয়ে দিল। জড়িয়ে দিয়ে বলছে মনিবার তোমার উচিত শিক্ষা হয়েছে, আমার তুমি একটু জল পান করাতে পারলে না। আমি তোমাদের যা যাবতীয় লাগে আমি তো তোমাদের জন্য সব দেখভাল করি, তুমি একটু সামান্য আমার জল পান করতে পারলে না। মহারাজ পরীক্ষিত সেই স্থান পরিত্যাগ করে কোথায় গেল? তার রাজ্যে ফিরে গেল। মাগো রাজ্যে ফিরে গিয়ে যেই না ওই স্বর্ণ মুকুটটা মস্তক থেকে ফেললো, সঙ্গে সঙ্গে কলিও মাথা থেকে নেমে গেল। চমকে উঠলেন রাজা পরীক্ষিত, কি করেছে? সামান্য এক গ্লাস জলের জন্য সাধুর উপর এমনভাবে মুনির উপর এমনভাবে এখন তো অত্যাচারটা করলাম কেমন করে? আমি এত পাষণ্ড হলাম কেমন করে? কিন্তু আমি স্বপ্নেও কোনো
করলো? এমন ব্যবহারটা কেন করলো? এর একটা বাবা তত্ত্ব রয়েছে। কি তত্ত্ব? না মাগো, যেই মুকুটটা পরিধান করে আছে ওই মুকুটটা হলো পাপী রাজা জরাসন্ধের মুকুট। জরাসন্ধকে না কংসের শ্বশুর মশাইয়ের নাম হলো জরাসন্ধ। ওই জরাসন্ধের মুকুট কি করে এলো এখানে? না ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পর ভীম কি করেছিল? না জয়লাভ করেছিল। তাই ভীম ওই মুকুটটা উপহার হিসেবে পেয়েছিল। সেই মুকুটটা ভীম কৃষ্ণকে উপহার দিয়েছিল। কৃষ্ণ আবার ভীমকে ফিরিয়ে দিয়েছে। ভীম পাপী লোকের সোনা বলে এক ধারে রেখে দিয়েছে। কোথায়? না ওই সিন্ধুকের মধ্যে, লোহার সিন্ধুকের মধ্যে কোনদিন ধারণ করে। আজ সেটা পরীক্ষিত মহারাজ না জেনে না বুঝে ধারণ করেছে বলে ওই পাপী লোকের সোনা ধারণ করার জন্য, পাপ সোনা ধারণ করার জন্য তার মস্তকে গলি চলে বসলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও মা, বাবারা যখন সোনাগুলো এনে দেবে একটু দেখে নেবেন কোথা থেকে আনছি, না হলে কিন্তু পাপ মাথায় চড়ে বসবে। স্বামীকেও জ্ঞান করবেন না, শ্বশুর শাশুড়িকেও জ্ঞান করবেন না, ছেলেকেও জ্ঞান করবেন না, সবাইয়ের উপরেই চলবে। তাই ভাগো কি হলো? পরীক্ষিত মহারাজের মাথায় কলি চড়ে বসেছিল বলেই সে সাধু গুরু বৈষ্ণবকে কোনো সম্মান করে। তাই তো সে এমন ব্যবহারটা করেছে। আর এদিকে কি হয়েছে? না শ্রমিক মুনির গলাতে সর্পটা জড়িয়ে ধরে আছে। এটা লক্ষ্য করলো কে? না দেখতে পেল তারই এক শিষ্য গৌরমুখ। গৌরমুখ যাই না দর্শন করেছে, ছুটতে ছুটতে চলে গেল শ্রমিক মুনির পুত্রকে খবরটা দেওয়ার জন্য। শ্রমিক মুনির পুত্রের নাম কি? না শৃঙ্গি। সে কি করছে? বন্ধু বান্ধবকে নিয়ে গোচারণে খেলা করছে। কেমন করে গো? সবাই করতালি রে হবে। গোচারণ লীলা করছে কেমন ভাবে? সবাই কিন্তু করতালি না হলে গোচারণ লীলাও হবে না। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি কুয়া ছোট্টা সা ছোট বেতন
সর্ব জড়িয়ে ধরে বসে আছে। সঙ্গী সাথীদের সঙ্গে খেলা ফেলে ছোট্ট ছোট্ট চলে গেল সেই পিতার আশ্রমে। এমন ভাবে সর্প জড়িয়ে ধরে আছে। সঙ্গে সঙ্গে বাবা সর্পটাকে কি করলো, তৎক্ষণাৎ সর্পের মুখটা টিপে ধরলো। কোনো ধনমদে মত্ত হয়ে রাজ ঐশ্বর্যের কোন ব্যক্তি আমার পিতাকে পরিহাস করে আমার পিতার গলাতে মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম এটা সত্যিকার সর্প, জ্যান্ত সর্প, কিন্তু কেউ তো মৃত সর্পকে জড়িয়ে দিয়ে গেছে। আমি যদি সত্যি সত্যি ভগবানকে ডেকে থাকি, আমি যদি সত্যি ঋষিপুত্র হয়ে থাকি, আমিও প্রতিজ্ঞা করছি আমি ওকে অভিশাপ দেবো এই মুহূর্তে। ছুটতে ছুটতে চলে গেল ওই শৃঙ্গি কোথায় না কৌশিকী নদীর তীরে। কৌশিকী নদীর তীরে গিয়ে তার জলটা হাতে নিয়ে বাবা মন্ত্রপুত করলেন এবং অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন গো? বসে বসে হা পিতা করে বন্দন করছে। কোন উত্তর না পেয়ে স্বামী বলে আজ কি করছি ধ্যান যোগে বসে জানতে পারলে অভিশাপটা আর অন্য কাউকে দেয়নি। কাকে দিয়েছে না আমাদের এই রাজ্যের রাজা পরীক্ষিত মহারাজকে দিয়েছে। না অভিশাপ যে কোনোদিনে ফিরিয়ে নেওয়া যায় না। কি বললি তুমি? কি বললি? অভিশাপ কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। তবে তুইও শোন, তুই অভিশাপ দিয়েছিস তো আমিও আজ থেকে অভিশাপ দিলাম। আজ হতে ব্রহ্মদের ব্রহ্মতেজ অন্তর্হিত হবে, অন্তর্হিত হবে, অন্তর্হিত হবে। মাগো সেই থেকে ব্রাহ্মণরা যদি কোনো অভিশাপ করে আর কাজে লাগে। ব্রাহ্মণদের ব্রহ্মতেজ অন্তর্হিত হবে এই অভিশাপটা দিয়েছিল কে না শ্রমিক মুনি। আর পুত্রকে দেখে তো বলছে পিতা অভিশাপ যে কোনোদিন ফিরিয়ে দেওয়া যায় না পিতা। তোমার কি মনে নেই সেই পিতা যুগে যখন রাজা দশরথ স্বয়ং ভগবান রামচন্দ্রের পিতা রাজা দশরথ মৃগয়া করতে গিয়েছিল। মৃগয়া
কণ্ঠে মুগ্ধ হয়ে আজ এইখানে যে প্যান্ডেল দিয়েছে বিষ্ণুপ্রিয়া ডেকোরেটর, উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। জয় গৌ জয় জয়। শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ যদি প্রসাদ খেতে বাকি থাকেন অবশ্যই শীতলা মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবা চলছে, আপনারা যান ওখানে প্রসাদ গ্রহণ করুন। জয় গৌ জয় জয়।
কথা বলি আমার প্রণাম দেবে। আমি আজ আপনার জন্য জল দিয়ে এসেছি। জল? কেন আপনি জল দিয়ে এসেছেন? আমার পুত্র সিন্ধুমণি তো নদীতে আমার জন্য জল আনতে গেছে। মুনিবার আপনি যতই মহান আছেন, আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনুসরণ করছি। আমি যেমন আমার যেমন পুত্র থেকে মৃত্যু হবে, আপনাকে পুত্র থেকে মৃত্যু বরণ করতে হবে, করতে হবে, করতে হবে। মাগো, সেদিন কিন্তু অল্প হাসিটা হেসেছিল কে? রাজা দশরথ। আমার এখনো বিবাহই হয়নি, আমার সন্তান হলে তবে তো কিনা আমার পুত্র সঙ্গে মৃত্যু হবে। বিবাহ হলো, সন্তানও হলো। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে গেল, 3 দিনের মধ্যে রাজা দশরথের পুত্র সঙ্গে মৃত্যু হয়েছিল। আজ সেই কথাটা মনে করিয়ে দিল কে? না শ্রমিক মুনির পুত্র সঙ্গী, যে অভিশাপ কোনদিন বিফলে যায় না। তাই বাবা আজ কি করল? শ্রমিক মুনি সিংহীকে বলল, বাবা যা, তুই গিয়ে পরীক্ষিত মহারাজকে খবরটা দিয়ে আয় যে 7 দিনের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। মাগো, সঙ্গে সঙ্গে সিংহী বলল, বাবা আমি কোন আদেশ দিয়ে
সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ আনন্দে ছুটতে ছুটতে আসছে। আনন্দে এসে বলছেন, বলুন মুনিবর, এত সকাল সকাল আমার রাজদরবারে সাধু মুনি ঋষিদের আগমন, এই তো বড় সৌভাগ্যের ব্যাপার। সঙ্গে সঙ্গে বলবে, পরীক্ষিত বললেন, শুনুন, আপনি কি দিতে এসেছেন সেটা তো বলুন, আপনি কেন কান্নায় ভেসে যাচ্ছেন একবার বলুন। সঙ্গে সঙ্গে বললেন, সঙ্গে সঙ্গে বললেন, কি দিতে এসেছেন? আমায় দিন, আমায় দিন। বললেন, মহারাজ, আমি আজ কোনো শুভ সংবাদ দিতে এসে নাই, আমি আজ একটা অশুভ বার্তা দিয়ে এসেছি আপনার কাছে। অশুভ বার্তা? কোনো কোনো সময় সাধু বৈষ্ণবদের অশুভ সংবাদ শুভ সংবাদে পরিণত হয়ে যায়। মাগো, সেই না এই কথাটা বলেছি, সঙ্গে সঙ্গে গৌরবাবু বলছেন, শুনুন মহারাজ, আমি আপনার কাছে কি বার্তা নিয়ে এসেছি। আপনাকে শ্রমিক মুনির পুত্র সিংহী অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আপনার তক্ষক বংশনের মৃত্যু আনিবার জন্য। মনিবর, আপনি এত ভেঙে পড়ছেন কেন? আমার তো হাতে 7টা দিন সময় রয়েছে, কিন্তু মনিবর, এই জাগতিক জীবের, জগতের মানুষের 7টা দিনতে সময় নেই। মাগো, আমাদের এই জাগতিক জীবেদের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। পরীক্ষিত মহারাজ তবু 7টা দিন সময় পেয়েছে, আমরা তো 7টা সেকেন্ড সময় পাবো না। মৃত্যু যদি ঘনিয়ে আসে
7টা দিন সময় পেয়েছি, কিন্তু বাবা তত্ত্বের দিক থেকে যদি বিচার করে দেখি আমাদেরকে কিন্তু 7 দিনের মধ্যেই করতে হবে। করতে হবে না মা? ও মায়েরা, 7 দিনের মধ্যে করতে হবে তো? কি কি 7 দিন গো মা? ও তাহলে সোম থেকে শুরু হলে বলে, রবি থেকে শুরু হয়েছে না, সোম থেকে না, রবি থেকে শনি পর্যন্ত এই 7 দিনের মধ্যেই আমাদেরকে করতে হবে। জগৎজীবীকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবান কৃষ্ণচন্দ্র পরীক্ষিত মহারাজকে দিয়ে শিক্ষাটা দিলেন। শোনো শোনো জগতের জীব, তোমাদের আয়ু মাত্র 7টা দিন, তাই তোমরা আর দেরি করো না, ইতিমধ্যে হরি ভজন করো, হরি সাধন করো। সময় চলে গেলে তোমাদের আর কোনোদিন আসবে না। এই মুহূর্তে নামের মালা ধরো, হরি নামের পথটা বেছে নাও, জীবন সুন্দর করো। মাগো, তাই তো পরীক্ষিত মহারাজ কি করলেন না, রাজ ঐশ্বর্য ত্যাগ করে, রাজসুখ ত্যাগ করে, পুত্র জন্মেন্দ্রের উপর সমস্ত দায়িত্ব দিয়ে চলে গেলেন কোথায়? সেই ভাগীরথী গঙ্গা। আর বদনে কি গাইছেন তো? হে গোবিন্দ রাখো চরণে, উপস্থিত হলো, তার সাথে সাথে উপস্থিত হলো শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজ।
ছুটতে গিয়ে পরীক্ষিত মহারাজ তার চরণ তলে আছাড় রেখে বলল, আমি যে বৃদ্ধ পথ যাচ্ছি, আপনি একবারে কৃপা করে বলুন আমার করণীয়টা কি, আমার কর্তব্যটা কি? শুনুন মহারাজ, হরিনাম সংকীর্তন হরি ভজন ছাড়া আপনার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি আপনাকে 7 দিন 7 রাত্রি ভাগবত কথা শোনাবো, আপনি তা শ্রবণ করবেন, তবে ভগবানের করুণায় আপনি ভগবানের চরণ লাভ করতে পারবেন। মাগো কি হলো না, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় কি করলো পরীক্ষিত মহারাজ শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজের কাছে হরি কথা আস্বাদন করেছিলেন। সেই থেকে আমাদের এত চারিদিকে ভাগবতের উৎপত্তি। মাগো হরি গুণগান হরি কথা আস্বাদন করার পর ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ এবং শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজের কাছে বললেন, আপনারা কৃপা করুন, আমি যেন ভগবানের চরণটা লাভ করতে পারি, অনায়াসে যেন বৈকুণ্ঠভাবে পৌঁছে যায়। কি করছে তাই বা? ঠিক মতো সময় উত্তরা দেবী আমার একটা ফল নিয়ে ছুটতে ছুটতে আসছেন। সন্তান 7 দিন অনাহারে আছে, তাই ছুটতে ছুটতে যাই না ফলটা নিয়ে আসছেন। এদিকে কি হলো, ওই তক্ষক একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, বাবা বেশ ধারণ করে আসছে। আর এদিকে যে ওঝা সে কাশ্যপের বেশ ধারণ করে আসছে। পথে একটা বটবৃক্ষের তলায় দুজনের সাথে দুজনের দেখা হয়ে গেল। যেই না দেখা হয়েছে, ওই ওঝাটা জিজ্ঞাসা করছে কাশ্যপ ওঝা, বলে কি রে, বলে এই বৃদ্ধ বয়সে তুমি যাচ্ছ কোথায় শুনি? লাঠি ধরে তো ঠিকঠাক চলতেও পারছো না, এই সময় কোথায় বেরিয়েছে? বলছে আমি কে জানো? আমি হলাম তক্ষক। আমি কাকে দংশন করতে যাচ্ছি জানো? আমি পরীক্ষিত মহারাজকে দংশন করতে যাচ্ছি এই বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে। ও তুমি দংশন করতে যাচ্ছ, আর আমি কি করতে যাচ্ছি জানো? কি করতে যাচ্ছ না, আমি হলাম ওঝা। আমি তাকে বিষ মুক্ত করতে চলেছি, তার বিষটা মোচন করতে চলেছি। ও তাই নাকি? দেখি তুমি কেমন ওঝা। আমি এই মুহূর্তে আপনার যে বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে রয়েছি, আমি এই মুহূর্তে বটবৃক্ষটাকে দংশন করব। তুমি কি করে এই বটবৃক্ষটাকে জ্যান্ত বটবৃক্ষে পরিণত করতে পারো দেখবে। যেই না বাবা দংশন করলো, সঙ্গে সঙ্গে বটবৃক্ষটা ভস্মীভূত হয়ে গেল। এই ভস্মটাকে কি করলো না, কাশ্যপ হাতে তুলে নিল। কেমন করে গো, লাভ দিয়া ভস্ম মুষ্টি কাশ্যপ ধরিল।
পয়সা এসবের আসে যাচ্ছ, আমি যদি তোমায় 7 রাজার ধনে এক মানিক দিয়ে দিই, তুমি কি যাবে? না 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 না, আমি দিয়ে দিই, আমি এই রাস্তা থেকে কেটে পড়ে মাগো পেয়ে গেল 7 রাজার ধনে এক মানিক, চলে গেল। মাগো বলি আমিও যদি 7 রাজার ধনে এক মানিক পেয়ে যেতাম, তাহলে কিন্তু এখানে এত কষ্ট করে কীর্তন করতাম না গরমে, তাই না? তাই কি করলো না কশ্যপ? ওঝা কি করলো? সে 7 রাজার ধন এক মানিক নিয়ে চলে যাচ্ছে, আর ফলটা হাতে নিয়ে এসেছে কি না উত্তরামা। আর সেই ফলের ভিতরে প্রবেশ করলো কি না তক্ষ। আর তখন মহারাজ পরীক্ষিত কি করছেন? বদনে মহামন্ত্র নাম করছেন। কেমন করে গো? হরে কৃষ্ণ কি হলো? এখানে পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হলো। তাই মাগো ও মায়েরা বলি, আপনারা আজ যে এসেছেন, আপনারা যেই আসনটাতে বসে আছেন, কোন আসন জানেন? কোন আসনে বসেছে? পরীক্ষিত মহারাজের আসনে বসে আছে। কত সৌভাগ্যের ফলে এই আসন লাভ করা যায় জানেন? একটা কুকুর যদি এই স্থানে আসতো, কুকুরটাকে আমরা বসতে দিতাম? মানব জনম দুর্লভ জনম পেয়েছেন বলে এই হরিশ বাসনে আপনারা বসতে পেয়েছেন। দুটো হাত সুন্দর পেয়েছেন, মনন সুন্দর পেয়েছেন, দৃষ্টি সুন্দর পেয়েছেন, চরণ সুন্দর পেয়েছেন। তাই মাগো হরিবাসরে এসে এত গন্ডগোল অশান্তি করবেন না। তাই কি হলো? আপনারা পরীক্ষিত মহারাজের আসনে বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি শ্রী শ্রী সুখদেব গোস্বামীর আসনে। কতটুকু আপনাদেরকে হরি কথা শোনাতে পারলাম জানি না মা। এখানে কি হলো? পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হলো।